তুমি হঠাৎ এরকম কেন অঘটন ঘটালে? কুয়াশা মাখা মধ্যরাত্রি, চারিদিক অন্ধকার, দূরে শিয়াল ডেকে ওঠে, তার সাথে তাতেও আপনারা দেখেছেন। পুজো শেষ, বেশ একটা বাতাসে ঠান্ডা আমেজ। বিকেলবেলা 5টা বাজার সঙ্গে সঙ্গে এই গাঢ় অন্ধকারে ছেয়ে যায় শীতের শুরুতে। কুসুমপুর গ্রাম কুয়াশা ঢাকা শান্ত স্নিগ্ধ গ্রাম। সাইকেল নিয়ে যাচ্ছিল রবি। রাত তখন 12টা। এমন সময় বটগাছের তলায় এসে থমকে জড়িয়ে যায় রবি। এ কি, গাছ থেকে কি ঝুলছে? বা মনে হচ্ছে গাছে একটা মৃতদেহ ঝুলছে। টর্চ জেলে ভালো করে আলো জেলে যখন দেখে, তা দেখে রবি চিৎকার করে ওঠে। বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কুসুম। কি কোথায় আছো, এদিকে এসো! রবির চিৎকারে কুসুমের বর মোহন, প্রভাসবাবু, মালতী ছুটে আসে। আমি তো আমি তো ঘুমিয়ে গেছিলাম। কেন তুমি এমন করলে? তুমি হঠাৎ এরকম কেন অঘটন ঘটালে? ও গো দিদি, তুমি এটা কেন করলে গো? তুমি কি কাণ্ড করলে? কেন করলে গো দিদি তুমি এটা? গ্রামের মোড়ল রতনবাবু পৌঁছে যায় সেখানে। অপঘাতে মৃত্যু, আত্মহত্যা করেছে। রতনবাবু বললেন, মৃতদেহটা তো সৎকারের ব্যবস্থা করতে হবে। তোমরা তাড়াতাড়ি এটাকে সৎকারের ব্যবস্থা করো। আত্মহত্যা বলে কথা, তারপরে শ্রাদ্ধ শান্তি খুব মনোযোগ সহকারে করতে হবে। হ্যাঁ, কুসুমের বর প্রভাসবাবু, রতনবাবু আর 5-4 জন মিলে রাত্রেবেলা মৃতদেহটা নিয়ে শ্মশানের পথে পা বাড়ালো। কুয়াশা মাখা মধ্যরাত্রি, চারিদিক অন্ধকার, দূরে শিয়াল ডেকে ওঠে, তার সাথে কুকুরের ভয়ঙ্কর চিৎকার। হালকা ঠান্ডা বাতাস বইছে। নদীর ধারে শ্মশানে তারা পৌঁছে শুকনো কাঠের জোগাড় করতে চলে গেল। মৃতদেহের পাশে বসেছিল কুসুমের বর। তুমি এটা কেন করলে? হঠাৎ করে আমাকে ছেড়ে গেলে কেন? কেন করলে এরকম? তোমার মনে কি ছিল? কার মনে কি আছে তুমি কি করে বলবে বলো? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছিল? না না বাবু। কুসুমের বর হঠাৎ করেই কুসুমের মুখের দিকে তাকায়। সাদা কাপড় গোটা গায়ে জড়ানো। হঠাৎ করেই কুসুম চোখ খুলে তাকায় স্বামীর দিকে। কি হলো ব্যাপারটা? ও চোখ খুলে তাকিয়েছে। তুমিও না এমন সব কথা বলো। এই বলতে বলতে প্রভাসবাবু কুসুমের দিকে তাকায়। সত্যি কুসুমের চোখটা খোলা। হঠাৎ করেই খিলখিল করে হেসে ওঠে কুসুম। ওরে ওরে, কে কোথায় আছিস রে? হে বাবা, এ তো প্রেতজনি প্রাপ্ত হয়েছে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয় সব। মৃতদেহ তাড়াতাড়ি আমাদের সৎকার করতে হবে। অপঘাতে মৃত্যু বলে কথা, ভয় পেলে চলবে না। তাড়াতাড়ি শুকনো কাঠ জোগাড় করে চিতা সাজা। সাহস করে প্রভাসবাবু আর পাঁচু চিতা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। রতনবাবু আর কুসুমের বর এক দৃষ্টি তাকিয়ে থাকে কুসুমের দিকে। এমন সময় কুসুম আস্তে আস্তে উঠে বসে। তার চুল বাতাসে উড়ছে। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? হ্যাঁ, তোকে এত সহজে ছেড়ে দেব না? না না, তোকে এত সহজে ছেড়ে দেব না। এই বলি কুসুম এগিয়ে এসে তার স্বামীর গলা ধরে। রতনবাবু কি করবে বুঝতে না পেরে হাতের কাছে থাকা শুকনো কাঠ দিয়ে কুসুমের মাথায় জোরে আঘাত করে। এই নে। কুসুম মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ করেই কুসুমের দেহ অদৃষ্ট হয়ে যায়। বাতাসে ভেসে আসে কুসুমের হাসি। অদৃশ্য হয়ে গেল।
এবার কি হবে? ওকে না চিতায় তুলতে পারলে যে খুব বড় বিপদ। দূরের ঝোপটা একটু নড়ে ওঠে। এদের মধ্যে সব থেকে সাহসী ছিল পাঁচু। আস্তে আস্তে এগিয়ে যায় ঝোপের দিকে। আর এমন সময় সেখান থেকে কুসুম বেরিয়ে আসে বীভৎস চেহারা নিয়ে। চারিদিকে আঘাতের দাগ, যেন কেউ তাকে খুব মেরেছে। চার পায়ে কুকুরের মতো ভর দিয়ে তেড়ে আসে পাঁচুর দিকে। তবে রে, আমাকে চিতায় তুলবি তোরা? আমি আমি এমন ব্যবস্থা করছি, আমি আমি প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না, যাব না কোথাও। যাব না। কুসুম লাফ মারে পাঁচুর গায়ের উপরে। তারপর পাঁচু আর কুসুমের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। কুসুমের পৈশাচিক শক্তির কাছে পাঁচুর নিজে পেরে উঠতে পারে না। কুসুম পাঁচুর গোটা শরীরের মাংস কামড়ে কামড়ে খুবলে খুবলে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে বাদবাকি তিনজন এত ভয় পেয়ে যায়, তারা দৌড়াতে শুরু করে। পালা পালা, এখান থেকে পালা। তিনজনে দৌড়ে পালিয়ে যায় ওখান থেকে। গ্রামে চলে আসে। গ্রামে এসে চিৎকার করে বলতে থাকে তাদের সাথে হওয়া ঘটনার কথা। কি ব্যাপার বলো তো? আমার তো মনে হয় মোহন কিছু একটা করেছে। না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও নিজে আত্মহত্যা করেছে। কিন্তু এখন তো আরো বড় বিপদ। দেহটা যদি না পাওয়া যায়, সৎকার করা হবে কি করে? রাত এখন অনেক হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে এসব আলোচনা না করাই ভালো। দেখতে পাচ্ছেন না চারিদিকে কেমন কালো ধোঁয়াশা ঘিরে ধরেছে? কুয়াশা যে এত কালো হতে পারে সেটা বোঝাই যায় না। এমন সময় শ্মশানের দিক থেকে এক ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পায় গ্রামবাসীর সকলে। সঙ্গে সঙ্গে সকলে ভয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না কাউকে। পরের দিন সকালবেলা গাছতলায় আবার জড়ো হয়েছে সকলে। এবার কি হবে? রাত হলে তো আবার বিপদ। পাঁচুর দেহটা পর্যন্ত পাওয়া গেল না। শ্মশানের চারিদিকে আবার কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সত্যি তো, এ তো বড় বিপদ দেখা যাচ্ছে। এমন সময় ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে মালতী। হায় হায় হায়, আমার খোকা, আমার খোকাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খোকা, আমার খোকা। মালতীর 12 বছরের একটা বাচ্চা ছিল। সেই বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে বেরিয়ে আশেপাশে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেই শ্মশানের কাছে চলে আসে। শ্মশানের ভেতরে ঝোপ থেকে রক্তের বন্যা বেরিয়ে আসছে দেখে সবাই যখন সেখানে এগিয়ে যায়, দেখে ঝোপের ভেতরে পড়ে আছে মালতীর বাচ্চা। ওরে পিশাচিনি, ওরে শয়তানি রে, আমার বাচ্চা তোর কি ক্ষতি করেছিল রে শয়তানি? আমার বাচ্চাকে কেন মারলি, কেন মারলি আমার বাচ্চাকে? হাউ হাউ করে কাঁদতে থাকে মালতী। সঙ্গে সঙ্গে সকালবেলায় শ্মশানের চারিপাশে কালো ঘন কুয়াশায় ঢেকে যায়। হঠাৎ করে চারিদিকে কালো কুয়াশা হয়ে যেতে ভয়ে সবাই দৌড়াতে শুরু করে। কেন এসব হচ্ছে? কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। এ আমাদের গ্রামে কোন বিপদ নেমে এলো? গ্রামবাসীরা ভয়ে সারাটা দিন ঘরের ভেতরই ছিল। রাত হতে আরো ভয়টা তাদের শরীরের ভেতর প্রবেশ করলো। হঠাৎ একটা আওয়াজ শুনে সে দৌড়ে যায় রান্নাঘরের দিকে। দেখে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে তার বউ কুসুম। কি ভেবেছিস বলতো, কি ভেবেছিস? তোকে এত সহজে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, এত সহজে ছেড়ে দেবো? তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। সঙ্গে সঙ্গে কুসুম রেগে মোহনের দিকে এগিয়ে আসে, কিন্তু মোহনকে স্পর্শ করা মাত্রই সে ছিটকে পড়ে যায়। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওইদিকে ঘরের ভেতরে প্রভাস বাবু আর রতন বাবু গ্রামের এই বিপদের ঘটনাটা নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করেই রতন বাবু বলে ওঠে, আমার তো মনে হচ্ছে কুসুমের আত্মহত্যার পেছনে কোনো রহস্য আছে। আমরা কিছু না জানলে কিছুই তো করতে পারবো না।
কি করে বুঝবো কি ঘটেছিল? এমন সময় সেখানে হঠাৎ করে ঘরের বাইরে খিলখিল করে হেসে ওঠে কুসুমের প্রেতাত্মা। তা শুনে রতনবাবু আর প্রভাসবাবু বেরিয়ে আসে। আমাদের গ্রামের কেন এত ক্ষতি করছো তুমি? কি হয়েছিল যে তুমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলে? কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কি হয়েছে বলো। আমার বর একজন দুশ্চরিত্রা। আমার বর আর আর মালতীর মধ্যে একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছিল। আমি আমি জানতে পেরেছিলাম বলেই ওরা আমাকে দুজনে মিলে গাছে ঝুলিয়ে দিয়েছে। তাতেও আপনারা দেখেছেন, আপনারা বুঝেছেন যে আমি আমি আত্মহত্যা করেছি। এমন সময় সেখানে দৌড়াতে দৌড়াতে উপস্থিত হয় মালতী আর তার সাথে মোহন। ও মিথ্যে কথা বলছে বাবু, ও মিথ্যে কথা বলছে। আমার বউ মিথ্যে কথা বলছে। ও ও একটা মিথ্যেবাদী। ওর অত্যাচারে আমি থাকতে পারতাম না। এই মিথ্যে অপবাদ নিয়ে বাঁচবো কি করে বাবু? ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। তাই নাকি মালতী? আমি আমি মিথ্যে কথা বলছি না? দাঁড়া দাঁড়া তবে দাঁড়া। কুসুম এসে মালতীর গলাটা শক্ত করে ধরে। আমি মিথ্যে বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলছি। কি বলতে চাইছিস তুই? আমি মিথ্যে বলছি? হ্যাঁ বল, আমি মিথ্যে বলছি। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। প্রভাসবাবু আর রতনবাবু কিছু বলার আগেই কুসুম মালতীর গলাটা দেহ থেকে আলাদা করে দেয়। তারপরে দৌড়ে যায় মোহনের দিকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে আমাকে ক্ষমা করে দাও। মোহন লক্ষ্য করে তার হাতে বাঁধা লাল তাগাটা খুলে গেছে। ততক্ষণে কুসুম তার গলাটাও দেহ থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। শান্তি শান্তি শান্তি, অনেক অনেক শান্তি শান্তি। আর মনে হয় না আমাদের গ্রামে কোনো বিপদ আছে। যারা অন্যায় করেছিল তারা শাস্তি পেয়ে গেছে।